আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ওয়াটস অফ সাকসেসের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমাদের সাথে আছেন একজন মানুষ গড়ার কারিগর, মানে একজন শিক্ষক, যিনি তার শ্রম, মেধা, প্রতিভা দিয়ে শিশুদের গড়ে তোলার কাজটি করছেন। তাদেরকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় তিনি শিক্ষিত করছেন ব্যাপারটি তা নয়, তিনি তাদের মধ্যে জীবনবোধ, মানবতাবোধ, নৈতিকতাবোধও তিনি সঞ্চারিত করার সুযোগটি নিয়েছেন তার নিজস্ব শিক্ষকতার উদ্ভাবনী পদ্ধতি সেটাকে প্রয়োগ করে। এবং তার ভেতরে মেডিটেশন আছে, তার ভেতরে আত্মোন্নয়নের প্রক্রিয়া আছে। আজকে আমরা এই মানুষটির কাছ থেকেই তার এই যে শিক্ষক হয়ে ওঠার গল্প এবং কিভাবে তিনি এই ব্যতিক্রমী শিক্ষক হতে চাইলেন, ব্যতিক্রমী শিক্ষক হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে নিজেকে নিয়োজিত করলেন, সেই গল্পগুলোই আমরা শুনব। ইশরাত জাহান আগ্রাবাদ গভর্নমেন্ট কলোনি হাই স্কুল চট্টগ্রাম থেকে 1994 সালে কৃতিত্বের সাথে এসএসসি এবং চট্টগ্রাম গভর্নমেন্ট সিটি কলেজ থেকে 1996 সালে এইচএসসি পাশ করার পর ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। সেখান থেকে কৃতিত্বের সাথে 2000 সালে অনার্স এবং 2001 সালে মাস্টার্স পাশ করেন তিনি। ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি জড়িত ছিলেন বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে। ছোটবেলা থেকে শিক্ষক হবার লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই 2003 সালে গোল্ডেন ফিউচার স্কুল মিরপুরে শুরু করেন শিক্ষকতা। পাশাপাশি 2005 সালে বিএড সম্পন্ন করেন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু শিক্ষকতা পেশায় মাত্র 3 বছর পেরোতেই ব্যক্তিগত জীবনের প্রতিকূলতার কারণে পড়ে যায় প্রায় 10 বছরের দীর্ঘ বিরতি। তবে স্বপ্ন যার অদম্য, কোনো প্রতিকূলতা কি তাকে আটকাতে পারে? ইশরাত 1 দশক পর আবার ঠিকই ফিরে আসেন শিক্ষকতায়। 2015 সালে ঢাকার মিরপুরে অবস্থিত লিটল ফ্লাওয়ার হাই স্কুলে যোগ দেন। এরপর 2019 সালে যোগদান করেন ফেম স্কুলে। ধ্যান ও প্রাণায়াম চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি, পড়াশোনা ও পরীক্ষার চাপ নিয়ন্ত্রণের এক বিশেষ পদ্ধতিকে প্রতিদিনের ক্লাস রুটিনে সংযুক্ত করেন তিনি, যার জন্য সম্প্রতি লাভ করেন আলোকিত হৃদয় ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোকিত টিচার্স শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে বিশেষ সম্মাননা। ইশরাত জাহান কোয়ান্টাম পরিবারেরও একজন একনিষ্ঠ সদস্য। তিনি 257তম ব্যাচের গ্র্যাজুয়েট এবং 20তম ব্যাচের প্রোমাস্টার। কোয়ান্টাম ফাউন্ডেশন পল্লবী কার্যালয়ের একজন নিয়মিত স্বেচ্ছাসেবী তিনি। দায়িত্ব পালন করছেন মাসিক শিশু সাদাকায়নেরও। আসসালামু আলাইকুম ইশরাত আপা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা তো আপনাকে একজন মানুষ গড়ার কারিগর বা শিক্ষক হিসেবে পরিচিত করিয়ে দিলাম। তা আসলে শিক্ষক হয়ে উঠলেন কেন? এত পেশা থাকতে, এত কাজ থাকতে শিক্ষক কেন হলেন? শিক্ষক হয়ে উঠলাম, মানুষের আসলে একটা সময় থাকে না, যেমন ক্লাস 1-এ ভর্তি যখন বাবা মা করায় অত কিছু বোঝার কিছু থাকে না যে হ্যাঁ আমি ভর্তি হয়েছি। কিন্তু প্রথম দিন থেকে যেই শিক্ষকই আমার ক্লাস এসেছে, সেটা প্রথম শিক্ষক, দ্বিতীয় ক্লাসের শিক্ষক, যেই ক্লাসেই হোক, ধারাবাহিক সেই প্রত্যেক টিচারের মধ্যে আমি এক ধরনের স্নেহ, মমতা, ভালোবাসা দেখতে পেয়েছি। আপনার শিক্ষকদের কথা? হ্যাঁ, আমার শিক্ষকদের কথা। তা আমার সেই তাদের যে স্নেহ, মমতা, ভালোবাসা ছোট বয়সের, ওই ব্যাপারটা আমাকে খুব আকৃষ্ট করত। তো এত মিষ্টি করে কথা বলে, এত স্নেহ মমতা, মানে বাবা মার পরে এত স্নেহ মমতা, ভালোবাসা সব কিছুতেই তাদের কাছে পেয়েছি। তো আমার সেই শিক্ষকদের প্রতি আমি জীবনে যত শিক্ষক পেয়েছি, সেই শুরু থেকে আমার এখনকার জীবন পর্যন্ত আমার সবার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এমনও শিক্ষক ছিলেন যিনি হয়তো আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু তাকেও আমি শ্রদ্ধা করি। কারণ হচ্ছে প্রত্যেক শিক্ষকের শুধু স্নেহ মমতা না, প্রত্যেকের একটা আলাদা পার্সোনালিটি থাকে, তাদের প্রেজেন্টেশন, তাদের কথা বলা, সব কিছুই কিন্তু একটা
স্টুডেন্টকে আকৃষ্ট করে তার ভালো লাগা থেকে। তো সে যেভাবে মানে তাকেই তো আমরা ফলো করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে শিশুর ওপরে শিক্ষকের প্রভাব অনেক। হ্যাঁ হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকেই তাদেরকে আমার শিক্ষক হওয়ার স্বপ্নটা তৈরি। আমি যদি একটা উদাহরণ বলি, যেমন আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন একজন শিক্ষক আসলেন 1 মাসের জন্য, আমার একজন ম্যাম আসলেন স্কুলে। তো আমরা ক্লাসের সবাই খুব খুশি, তার যে তার কথা বলা, তার স্নেহ পড়ানো সব কিছুতেই আমরা তার প্রতি প্লিজ। শুধুই 1 মাস ট্রেনিংয়ের জন্য। 1 মাস পরে উনি যখন বিদায় নিলেন, আমরা পুরো ক্লাসরুমে সবাই কান্নাকাটি শুরু করে দিলাম, উনি কেন বিদায় নিচ্ছেন বিষয়টা। তখন ওনাকে তো চলে যেতেই হবে। এরপর কিন্তু আমার ওনার সাথে আর কখনো দেখা হয়নি। আমি তখন তারপরে অনার্স 3rd ইয়ারে পড়ি অলমোস্ট। তারপরে সোনালী ব্যাংকে গেলাম একটা কাজে, কাউন্টারে দাঁড়ানো। হঠাৎ করে মনে হলো আমার কেউ একজন খুব কাজ ঘেঁষে এসে দাঁড়িয়েছে আমার পাশে। তা আমি একটু ঘুরে তাকালাম, দেখেছি সেই ম্যাম, মানে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে উনি একটু মাথাটা এক কাত করে চোখটা এইভাবে তুলে একটু অন্যরকম একটু সুন্দর করে হাসি দিতেন। তো আমার কাছে সেই যে মানে সেই স্মৃতিটা এখনও মানে আমি দেখি। তো এখন বলেন যে মানে কত মমতা থাকলে একজন শিক্ষক 1 মাস দেখা ক্লাস 6-এর একটা স্টুডেন্টকে, সে ইউনিভার্সিটি 3rd ইয়ার স্টুডেন্ট, আমার অনেক চেঞ্জ হয়েছে, আমার চেহারা সব কিছুই চেঞ্জ হতে পারে, কিন্তু সে চিনে, সে আমার পাশে দাঁড়িয়ে এসে আমার পাশে, মানে উনিও চিনতে পেরেছেন আপনাকে? উনি চিনে এসেছে, আমি তো ওনাকে দেখিনি। আমি তো সামনের দিকে মুখ করে কাউন্টারে, সে ওই সাইড থেকে দেখে এসে আমার কাছে এসে আমার এভাবে উকি দিয়ে আমার পাশে এভাবে উকি দিয়ে তাকিয়ে আছে, মানে আমার মুখের দিকে আমি ঘুরে তাকিয়ে অবাক। মানে কত মমতা থাকলে, কত না, আমার কাছে মনে হচ্ছে যে একজন শিক্ষকের কত মমতা থাকলে সে এই 1 মাসের পরিচয়ের স্টুডেন্টকে সে মনে রাখতে পারে। তো শিক্ষক তারাই তো, এই মানুষগুলাকে মনে না রেখে মানে এদেরকে আদর্শ না মেনে আসলে পারি না। তখন মনে হয় যে না, শিক্ষক হবেই ইনশাআল্লাহ, তাদের মতোই করতে চাই, যে এই মমতার জায়গাটা। আপনি যে শিক্ষক, তাহলে মানে কিভাবে এই যে চাওয়া এবং তারপরে হওয়া, এই দুটোর ব্যবধানটা ঘুচলো কিভাবে আপনার মানে আলটিমেটলি শিক্ষক হয়ে উঠলেন? এটার জন্য আসলে চেষ্টা তো ছিলই। ক্যারিয়ারে যখন ছোট পড়াশোনা করি একটা তো লক্ষ্য থাকেই সব কিছু। তো লক্ষ্যর চেয়েও বড় কথা হচ্ছে, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন মোটামুটি যখন ভর্তির সময় বাবা মন খারাপ আমার, যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ঠিক আছে, কিন্তু আমাকে সবাইকে ছেড়ে আমাকে উঠতে হবে, হলে উঠতে হবে। তো মনটা আমার একটু স্বাভাবিকভাবেই খারাপ, সবাই ঢাকায় থাকবে, আমি চট্টগ্রামে থাকবো, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তাম। তো বাবা একদিন আমার পাশে বসে বললেন যে দেখো মা, তুমি এই যে আমরা 5 জন মানুষ, এটাই তো তোমার জীবন না, মানে তোমাকে অনেকের সাথে মিশতে হবে, চলতে হবে, তোমাকে বহুদূর যেতে হবে। তুমি যখন হলে 500 মেয়ের সাথে থাকবে 500 মেয়ে 500 রকম হবে, 500 ধরনের চিন্তাধারা হবে, 500 মেয়ের তাদের সাথে অ্যাডজাস্ট করে তোমাকে চলতে হবে। এটা যখন তুমি শিখতে পারবে, তোমার জীবন অনেক সহজ হবে, জীবনে চলাটা এখন সহজ হবে। তো এই যে বাবার কিছু ইন্সপিরেশন ছিল, শিক্ষকের কিছু ইন্সপিরেশন ছিল, মানে দুইটার সমন্বয়ে আমার কাছে মনে হয়েছে যে মানুষ চেনা এবং মানুষের সাথে চলতে পারার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শিক্ষক হওয়া। কারণ আমি অনেক ছাত্রছাত্রী পাবো, তাদের সাথে অনেক মিশতে পারবো, এবং তারা নিষ্পাপ থাকে। স্টুডেন্টরা সাধারণত নিষ্পাপ থাকে, ওদের ভালোবাসাটাও নিষ্পাপ থাকে। আমি যখন রাস্তায় বের হই আমার বাসা থেকে, আশেপাশে থেকে এত সালাম, অভিভাবকের সালাম, স্টুডেন্টের সালাম, একটু যদি বয়সে ছোট হয় দূর থেকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, ম্যাম বলে জড়িয়ে ধরে। তো এই যে মমতাটা, একবার এক স্টুডেন্ট মনে আছে, ওর বাবা নিয়ে যাচ্ছে, ও যতক্ষণ আমাকে দেখা যাচ্ছে পিছন থেকে ও দেখেই যাচ্ছে, আমি চোখের না আড়াল হওয়া পর্যন্ত আমিও দাঁড়িয়ে রয়েছে, যাচ্ছে ও যাক তারপরে আমি যাব, যেহেতু ও দেখছে। মানে মমতার স্তরটা মানুষের সাথে যত মিশতে পারা, এটা মানে শিক্ষক হওয়ার সবচেয়ে সহজ উপায় আমার কাছে মনে হয় আর কি। ব্যক্তিগত ক্যারিয়ারে একটা প্রায় 10 বছরের একটা দীর্ঘ বিরতি পড়েছে, তো এই বিরতির পরেও মানে কিভাবে আপনি আবার ক্যারিয়ারে সফল হলেন, শিক্ষকতা ক্যারিয়ারে, সেটা যদি একটু বলেন। মানে ক্যারিয়ারের গ্যাপটা, প্রতিকূলতা বলেন আর গ্যাপ বলেন, এটা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মেয়েরই হয়। তা আমারও সেরকম একটা পর্যায়ে ভালো জায়গায় সুযোগ ছিল। মিরপুরা গার্লস আইডিয়াল থেকে শুরু করেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কলেজ, মানে সব জায়গায় আমার সুযোগ ছিল, যেরকম হয় আর কি, পড়াশোনার পরপরই তো সুযোগগুলো পাওয়া যায়। তো বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে তো স্বাভাবিকভাবে শ্বশুরবাড়িতে চলে যেতে হবে। তা আমিও আমার হাজব্যান্ড দুজনেই চলে যেতে হলো। তা আমাকে আর রেসিডেন্সিয়াল আমার জয়েন করা হয়নি। তো
তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আচ্ছা হয়নি, চট্টগ্রামে আমি সুযোগ শুরু করতে পারি, যে কোনো জায়গায় শুরু করা যায়, এটা কোনো বিষয় না। তো সেখানে আমি যখন শুরু করার চেষ্টা করলাম, ওখানেও আমি শুরু করলাম, মানে চেষ্টা করে পেলাম মোটামুটি। তো কিছু পারিবারিক প্রতিকূলতা তো থাকতে পারে, সেই কারণে ওখানে আমার জয়েন করা হয়নি। তো পরবর্তী আমি চিন্তা করলাম যে আসলে বারবার পেয়ে হারানোর একটা কিন্তু কষ্ট থাকে। আপনি চেষ্টা করেননি, পাননি, সেটার একটা ব্যাপার। আর যখন আপনি পাবেন, আপনার লক্ষ্য ছিল আপনি শিক্ষক হবেন। আমি সেই জন্য ধরেন ক্যারিয়ারে শুধু একাডেমিক না, আমি বিএড কমপ্লিট করেছি, আমি শিক্ষক নিবন্ধন পাশ করেছি, কারণ উদ্দেশ্য আমার শিক্ষক হব। আর কোনো চিন্তা আমার মাথায় নেই, আমার একটাই চিন্তা, এটাই হব। অনেকে অনেক কথা বললেও আমার মাথায় কিছু ঢোকে না, আমি শিক্ষক হব। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার প্রতি এই জিনিসগুলো আমার জন্য হয় নাই। তো পরে চিন্তা করলাম যে না, এভাবে না। তো আমার মা সবসময় বলতেন ইতিবাচকভাবে, তিনি সবসময় আমাকে সহযোগিতা করেছেন যে না, যে কোনো প্রতিকূলতাকে ইতিবাচক দৃষ্টিকোণ দিয়ে তুমি যদি চেষ্টা করো আর আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ সব সম্ভব। তো সেইখান থেকে আর শ্রদ্ধেয় গুরুজির যে কোর্স করেছি, কোর্স করার সময় তো গুরুজি খুব মজা করে একটা গল্প বলে যে একজন পুত্রবধূ কীভাবে মানে পুরো সংসারে সব কিছু তার মানে সহজ সুন্দরভাবে সাথে নিয়ন্ত্রণ করতে পারে, সুন্দরভাবে সবার মন জয় করে। তা আমার মনে হয়েছে যে শ্রদ্ধেয় গুরুজির কথা, আমার মায়ের কথা, সবার কাছে মনে হলো যে না, আমার দৃষ্টিভঙ্গিটা ইতিবাচক এবং দৃষ্টিভঙ্গিটা পাল্টালে আমার কাছে সব কিছু সহজ হবে। সেইভাবে আমি আপাতত আমার কেরিয়ারের এই জায়গাটা আপাতত আমার চিন্তা থেকে বাদ রেখে আমি হাউস ওয়াইফ, মানে আমি পরিবারের দিকে আমি বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম যে আমি কি করতে পারি। এখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বাইরে পড়েছি, রান্নাবান্নার তো কখনোই কোনো এরকম সুযোগ ছিল না। তো যখন আমার শাশুড়ি বিয়ের পর বললেন যে 40 জন মানুষ আসবে, ননদের শ্বশুর বাড়ির লোকজন, তো বিষয়টা যদি আমাকে বলা হয়, মানে বিষয়টা কিন্তু এত সহজ না। আমাকে বললেন যে এটা তুমি আজকে করো। আমি বলছি এটা তো কীভাবে সম্ভব, আমি এইটা বলছে না, তুমি শুরু করো, আমি পাশে আছি। এই যে উনি আমাকে একটা আশ্বস্ত করলেন, তুমি শুরু করো, আমি পাশে আছি। উনি কিন্তু তাই করলেন, আমাকে দায়িত্ব বুঝিয়ে দিলেন। আমি খুব সুন্দরভাবে মানে ওটাকে এনজয় করলাম। আচ্ছা, এই জিনিসটা তো আমি আগে করিনি, আমি তো স্টুডেন্ট লাইফে তো এগুলো করিনি। তার মানে আমি এই লাইফটাকে এনজয় করা শুরু করলাম যে আচ্ছা, এখানেও তো মজা আছে, শেখা আছে, এই মানুষজন আসছে, আমি শিখছি, এটা আমি করি না, ওটা আমার জন্য খুব আনন্দদায়ক। তো এই যে ধারাবাহিকভাবে আমি ব্যক্তিগত লাইফের বিভিন্ন ছোট ছোট আনন্দগুলোকে আমি এনজয় করা শুরু করলাম। আমার খালা শাশুড়ি আসলে আমাকে জড়িয়ে ধরতেন, মানে কোনো কিছু খেয়ে খুশি হলে বিদায়ের সময় রিকশায় তুলে দিতেন। তো আমি তার সাথে যে মমতাটা, উনি কাছাকাছি থাকতেন, যে মানুষের সবার সাথে পারিবারিক একটা, ওইটাকে আমি আস্তে আস্তে করে এনজয় করা শুরু করলাম যে না, আমার কিছু এখানেও শেখার আছে। তো সেই মানুষ দুজন কিন্তু এখন আর পৃথিবীতে নাই, ঠিক আছে, কিন্তু তাদের সাথে যে আনন্দের স্মৃতিগুলা, আমার স্মৃতিগুলো কিন্তু রয়ে গেছে। তো এর পরবর্তীতে তাই বলে কিন্তু আমি যে এই লাইফটাতে খুব মানে হ্যাপি, ঠিক আছে, আর মনে হয় কোনো চিন্তা, সেটা না। পাশাপাশি কিন্তু আমি সবসময় আমার চেষ্টা ছিল যে আমার যে স্বপ্ন, আমার যে শিক্ষক, সেটা থেকে কিন্তু আমি কখনো সরে যাই নাই। বিশ্বাস করবেন কিনা জানি না, ঘরে পেপার রাখা হলে আমি প্রথমে চাকরির খবরটা পড়তাম, মানে কোন খবরে কি আছে, আমার কেরিয়ারটা, আচ্ছা একটা বছর চলে যাচ্ছে, তার মানে আমার বয়স অনুযায়ী, আমার কেরিয়ার অনুযায়ী যেন আমি কি করতে পারি, মানে আমার স্বপ্ন এটা। আমি প্রচুর বই পড়তাম, মানে আমি নাটক, সিনেমা এগুলা দেখেছি কয়টা আমি বলতে পারবো না, মানে আমার ওইদিকে কোনো ছিল না। আমার যতটুকু সময় ছিল আমি প্রচুর বই পড়তাম। কী রকম বই, ধরেন আগে উপন্যাস পড়তাম, রবীন্দ্রনাথ শুরু করে হুমায়ুন আহমেদ শুরু করে সবই পড়তাম। কিন্তু এর পরবর্তী লাইফে আমার পড়া চেঞ্জ হয়ে গেল। আমার কোয়ান্টাম ফাউন্ডেশনের শ্রদ্ধেয় গুরুজির সাফল্যের চাবিকাঠি থেকে যখন যেই প্রকাশনা পড়তে শুরু করলেন, সব এই টাইপের বই পড়া শুরু করলাম। এমনকি মোটিভেশনাল বই বলতে ডেল কার্নেগির বইও পড়তাম, তারপর শিক্ষার বই পড়তাম, নবী রাসূলের গল্প পড়তাম, তারপরে হচ্ছে ইসলামী নারীদের কাহিনী, তারপরে হচ্ছে বিভিন্ন আবিষ্কারের কাহিনী। আমার এটা চেঞ্জ হয়ে গেল, কারণ এই যে আপনি যখন কোনো কিছু আবিষ্কার করেন আর যাই করেন, তাদের কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে, সেইটাকে ওভারকাম করেই কিন্তু তারা সফল হয়। তা আমার খালি আগ্রহ ছিল ওই দিকে। তারপর আবার মনে আছে যে প্রথম আলোতে ছুটির দিনে বের হতো না, ছুটির দিনেতে কিন্তু সবসময় জীবন জয়ের গল্প এই ধরনের মানুষগুলোকে আনা হতো। তো ওইগুলো আমি খুব পড়তাম এবং ওগুলো জমিয়ে রাখতাম। তা আমার শাশুড়ি একদিন মজা করে বলতেছে, তুমি তো খালি জমিয়ে রাখো, তোমার শ্বশুরের মতো অভ্যাস হয়েছে। তা আমি হাসতাম, আমার ভালো লাগে, আমি মাঝে মাঝে ওগুলা পড়তাম। আর শ্রদ্ধেয় গুরুজির যে প্রজ্ঞা ও যেগুলো আছে বা বুলেটিন, সব কিছুই আমি নোট করতাম। তা নোট করার পরে ওইগুলো আমি আবার
ডায়েরিটা খুলে খুলে আমি দেখতাম মাঝে মাঝে, যেহেতু আমি চট্টগ্রাম থাকতাম, আমি সুযোগটা কম পেতাম, তো আমার কাছে যখন আসতাম তখন করতাম, ওইগুলো আমার কাছাকাছি থাকতো। মানে আমার ডায়েরির পর ডায়েরি আছে আমার শ্রদ্ধেয় গুরুজির লেখা, মানে ওগুলো আমি কখনো ফেলে দেই না, ওগুলো আমার কাছে যখন মন চায় আমি দেখি। তো আমার কাছে জিনিসগুলা সবসময় মনে হয়েছে যে সবসময় নিজের স্বপ্নটাকে জাগিয়ে রেখেছি। এরপরে তো সন্তান হলো, ওদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করলাম, সময় দিলাম। আবার যে ছেলে মেয়ে, এখন ওরা আমার সাথে একটা লাইফে অভ্যস্ত হয়ে গেছে, ঠিক না? যখন আমি কেরিয়ারে আসবো 10 বছর, মা ছাড়া ওরা কিভাবে থাকবে, এটা কিন্তু ওদের মনে প্রশ্ন আসতে পারে বা থাকতে নাও চাইতে পারে। যেহেতু আমি কিন্তু ছোটোবেলা থেকে ওদের মাঝে মাঝে বলতাম, যারা স্কুলে টিচারদের গল্প করতো এই বলতো, তখন আমি বলতাম যে হ্যাঁ আমিও তো টিচার হতে পারতাম, এখন তো হই নাই, এখন তো তোমরা ছোট, তোমরা যখন একটু বড় হবে আমিও তোমাদের এই টিচারদের মতো টিচার হব। মানে স্বপ্নটা শুধু আমার একার না, স্বপ্নটা ওদেরকেও তৈরি করা। কারণ হচ্ছে হঠাৎ করে যেন ওরা আমার জন্য না হয় যে হ্যাঁ আম্মু তো পাচ্ছি না, আম্মু তো নাই, এখন কিভাবে হবে, একাকিত্ব যেন না ভোগে। তো স্বপ্নটা সবাই মিলে দেখলে স্বপ্নটা আরো সহজ। ওরাও দেখে ও আচ্ছা আম্মু তাইলে তুমি ছিলে না, তাহলে তো আবার, আমি হ্যাঁ আবার হবো, তো বলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তো খুব ভালো হবে, কবে হবে, মানে এই যে ওদের মধ্যে ওদের ইচ্ছাটাও জাগিয়ে দিলাম। না বেশ ইন্টারেস্টিং, মানে এটা সাধারণত হয় না, দেখা যায় যে একবার সংসারে ঢুকে পড়লে মেয়েরা আর মানে ব্যতিক্রম অবশ্যই আছে, কমফোর্ট জোনে চলে যায় এবং মানে আচ্ছা ঠিক আছে চলছে তো, বা অন্য কোনো কিছু চেষ্টা করে হয়তো। তারপরে হচ্ছে যে আপনার মানে প্রথম চাকরিতে ঢুকলেন, তারপরে তো ক্যারিয়ার 10 বছর পরে আবার ফিরে আসলাম। ফিরে আসাটাও খুব সহজ ছিল না, যেহেতু 10 বছর আপনি অভিজ্ঞতার জায়গাটা জিরো, ঠিক আছে? আপনি যতই আপনি অমুক জায়গায় চান্স পেয়েছি সেটা না, আপনি তো একদিনও শুরু করতে পারেন না, তাহলে তো আপনার এই অভিজ্ঞতার কোনো দাম নেই। আপনি কি করতে পারেন, আরো অনেকে কম্পিউটার আছে, দরকার নেই তো, ওটা তারা কেউ দেখবে না। যখন শুরু করতে গেলাম তা আমি আমার প্রথম যেটা করলাম যে আমি মাথা থেকে আগে ছেড়ে ফেলেছি যে আমি আগে কি করতাম, বা আমি অমুক হতে পারতাম, তমুক হতে পারতাম, এখন এত নিচে আমি আমাকে আগে শুরু করলাম। মানে একজন ফ্রেশ যে থাকে সে কিন্তু ওই আশেপাশে সিভি দেয়, আমি ঠিক সেভাবে আমার পাশের যে বিল্ডিংয়ের যে কিন্ডারগার্টেন হয়তো একদম ছোট থেকে মানে যেটা আমি ওটা নিয়ে আমি ওখানে সিভি দিলাম, মানে আমি সিভি দিলাম, সিভি এখনও তারা আমাকে নিয়োগ দেয়নি, এখানে সিভি দিলাম, আরও কয়েক জায়গায় ছিল, এবং কিছু ভালো হাই স্কুলেও দিলাম। মানে এরকম যারা হচ্ছে ওই যে সরাসরি নিয়োগ না, কিন্তু তারা সিভিও দেখেই অনেক সময় নিয়োগ দেয়। ব্যাপারটা হচ্ছে যে সার্কুলার অনুযায়ী যে এমপিভুক্ত ওইটা না, নন সার্কুলার হিসাবে যায়। এটা একটা খুব ভালো পয়েন্ট বলেছেন আপনি, যে এটা কিন্তু আমি দেখেছি অনেকের ক্ষেত্রে যে তারা একটু মানে ইগোটিস্টিক আচরণ করে, যে না এই জায়গায় আমি সিভি দিব, এটা এত ছোট জায়গায় কি আমার হয় নাকি। কিন্তু আসলে আপনার অ্যাটিটিউডটা খুব ঠিক আছে, যে আপনি একদম সবচেয়ে ছোট জায়গাতেও সিভি দিতে সংকোচ বোধ করেননি। আমি এটা তো চিন্তা করি না, আমি এমনও ধারণা করছি যে আমি জানি যে এইসব স্কুলে হয়তো অনারিয়ামটাও আপনি না পেতে পারেন, ওটা নিয়েও মাথা ব্যথা নেই। আমার দরকার অভিজ্ঞতা, আমার শুরুটা করা দরকার। এখন কে আমাকে চান্স দিবে আমি সেটাই চাই, আমার কথা একটা সুযোগ দেওয়ার দরজা খোলার দরকার, যে আমি ওখানে আগে ঢুকি। তারপরে বেশ শুকর আলহামদুলিল্লাহ একজন ওই স্কুলটা বেশ নাম, ওই এলাকার নামদারি স্কুল, লিটল ফ্লাওয়ার হাই স্কুল, বেশ 94 সাল থেকে স্কুলটা আছে স্যারের, তো হাই স্কুলেই চান্স পেলাম আলহামদুলিল্লাহ। ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত উঠিয়ে শিফটে ছেলেদের টিচার হিসেবে। তো আলহামদুলিল্লাহ, তো যেদিন প্রথম দিন ইন্টারভিউ দিতে যাই তো স্যার আমাকে বললো জয়েন করতে পারেন, আচ্ছা আপনি 2-1 দিন পরে জয়েন, ঈদের আগে তো বন্ধের পরেই বলতো জয়েন করতে। আমি বলছি ঠিক আছে স্যার আমি জয়েন করব। আমি একবারও উচ্চারণ করি না স্যার আমার অনারিয়ামটা কত, এই কি মানে, কিন্তু উনিও উল্লেখ করে নাই, উনিও বুঝলাম যে উনিও আমাকে একটা টেস্ট হিসাবে, বা উনি আগে অবজার্ভ করবে আমাকে, তারপরে হয়তো উনি আমার সাথে কথা বলবে। উনিও কিন্তু বলে না যে আমাকে কি দিবে বা কীরকম কিছু, বলে আপনি শুরু করেন। আমিও বললাম শুরু করি, কারণ আমার কথা হচ্ছে যে উনি আমাকে চান্স দিয়েছে, তাতেই আমি কৃতজ্ঞ। আমার কি আসবে না আসবে এটা নিয়ে আমি কোনো বার্গেন বা আমি কোনো কিছু জানতেই চাই না। কিন্তু শুকর আলহামদুলিল্লাহ উনি অন্য 12-13 বছর অভিজ্ঞতা সম্পন্ন যে টিচারদের যে অনারিয়াম, উনি আমাকে অ্যাজ এ নতুন হিসাবে একজন নিউ হিসাবে উনি আমাকে সেই অনারিয়ামটা দিয়েছেন। তো স্যারের কাছে আমি এই জন্য কৃতজ্ঞ। পরে আমি জেনেছি, আমি জানতাম না তখন, তো মানে সম্মানটা তিনি আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি এখানে আসলে আরও একটা দিকও বলবো, যে এখানে যেটা হয়েছে যে আপনি আসলে আপনার থেকে, এটাকে আমরা বলি যে মানে পজিটিভ একটা এনার্জি ভাইব্রেট হয়েছে আপনার কাছ থেকে। আপনি যেহেতু মানসিকভাবে ইতিবাচক, আপনি যেহেতু মানে যাই কিছু ঘটুক না কেন আপনি যেহেতু এগিয়ে যাবার জন্য একটা মনস্থ করেছেন, তো
আপনি হয়তো কিছু কথা বলেছেন, কিছু কথা বলেননি, কিন্তু আপনার ভেরি প্রেজেন্স, ভেরি বডি ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো থেকে একটা সাফল্যের বলবো যে সাফল্যের অনুরণন বিকীর্ণ হয়েছে, এবং সেটাই হয়তো আপনার যারা নিয়োগকর্তা আছেন তাদেরকে আকৃষ্ট করেছে। আরেকটা ব্যাপার এখানে বলি, যেটা হয় যে আপনি 10 বছর শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই, জিনিসটা কিন্তু সহজ না। কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থার নিয়ম কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তাহলে আমি যে মাত্রই যে ক্লাসরুমে বসে পড়ালাম তাতেই যে হয়ে যান, আরও কিছু নিয়ম কানুন কিন্তু আমাকে জানতে হয়। কিন্তু এই ব্যাপারটা আমি পুরোপুরি জিরো, আমি কিছুই জানি না। আমি হয়তো আমার বাচ্চাদের পড়াই, ক্লাসে বাসায় পড়াই, এটা আলাদা জিনিস, এটার সাথে তো নিয়ম কানুন জানার কোনো অপশন নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওরা তখন ছোট, আর আমি তো হাই স্কুলের, ওদের সুযোগ পেয়েছেন হাই স্কুলে, ওরা আমারগুলো পরে প্রাইমারি স্কুলে, ছোট মানে 1-2 বাচ্চা, প্রিপ্লে বাচ্চা। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম শুরু করি, আমার যে 10 বছরের জুনিয়র তার কাছেও আমি গিয়েছি, আমি এটা বুঝতে পারছি না, বুঝিয়ে দেন। আমার যে 10 বছরের সিনিয়র, আমি তার কাছে পেয়েছি, আপা আমাকে এটা বুঝিয়ে দেন। আমার একদিনের জন্য মনে হয়নি যে আমি ওনার কাছে যাব, কি ভাববে বা তারা আমাকে কি ভাববে, আমি তো আমার জানাটা মনে হবে যে আমি যে কম জানি এটা সবাই জেনে যাবে, কখনোই আমার এটা মনে হয় না। আলহামদুলিল্লাহ আমার জীবনে দেখেছি যার কাছে জানতে গিয়েছি প্রত্যেকে এত স্বতঃস্ফূর্তভাবে শিখাতে চেয়েছে যে হ্যাঁ কোথায় অসুবিধা বলেন। মানে আমার কাছে মনে হয় জানতে শিখতে চাইলে কেউ কোনোদিন আপনাকে বলবে না যে আমি কেন শেখাবো, সবাই আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছে। আমি মানে সেই শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ যে আমার না জানাটাকে তারা কখনোই অন্য চোখে দেখে না। এখানেও আমি বলবো যে যেহেতু আপনি আসলে মানে আপনার আগ্রহের কোনো কমতি ছিল না, মানুষ তো আসলে শেখাতে চায়, একজন আগ্রহী মানে শিখতে চান এমন কাউকে পেলে কিন্তু যে কেউ খুব খুশি হয়ে যায় যে ঠিক আছে তার একটা স্কিল আছে, তার একটা নলেজ আছে, সে এটা শেয়ার করবে, মানে অধিকাংশের ক্ষেত্রেই যেটা হয়। তো আমরা তো জানি যে আপনি সম্প্রতি আসলে তো মানে কোনো একটা পুরস্কার বা অ্যাওয়ার্ড এটা হয়তো একটা খুবই একটা মানে টোকেন ব্যাপার, কিন্তু মানে এর আগে একটা দীর্ঘ যে পদযাত্রা থাকে, দীর্ঘ যে একটা জার্নি থাকে, সেটা তো সবারই থাকে। আমরা জেনেছি যে আপনি আলোকিত শিক্ষক, এই মানে আলোকিত টিচার্স এরকম একটি সম্মাননা পেয়েছেন সম্প্রতি। আপনার যে প্রাতিষ্ঠানিক দায়িত্বটি আপনি পালন করছেন যে একাডেমির সাথে তাদের ওখান থেকে, তো এটার ব্যাপারে যদি একটু বলেন সংক্ষেপে আমাদের দর্শকদের বোঝাবার মতো করে। প্রথমে ধন্যবাদ জানাই যে আলোকিত টিচার্সের যারা কর্মকর্তাবৃন্দ তারা আমাকে এই সম্মানটা দিয়েছেন। তো তাদের এই জার্নিটা, ট্রেনিংটা ছিল 1 বছর মেয়াদি একটা ট্রেনিং ছিল। সেখানে আমাদের তারাও যেমন দেশ বিদেশের বিভিন্ন এই সম্মিলিতভাবেই মানে আধুনিক করে কিভাবে আমাদের শিক্ষা মানে স্টুডেন্টরা আমরা শেখাতে পারি সেই রকম করেই তারা আমাদের ট্রেনিংটা দিত। তো বিভিন্নভাবেই তারা আমাদের অবজারভেশন করতো, বিভিন্ন কিছু পাঠাতে বলতো, এইটা পাঠান ওইটা পাঠান, যেমন আপনি কি করলেন ক্লাসরুমে, বা কখনো তারা নিজেরাই আসতো অথবা কখনো রেকর্ড করে নিয়ে যেত। মানে আপনি শুধু যে তাদের ট্রেনিংটা দিয়েই যে আপনি অ্যাপ্লাই করছেন সেটা দেখতো না, তাদের ট্রেনিংটা আপনি করতে পারেন। আপনি ট্রেনিং একটা জিনিস শিখিয়ে দিলাম, সেটা আপনি তো আমারটাই বললেন, তাই না? বিষয়টা তো আপনি এটা যে কেউই পারবে, কিন্তু ওনারা চাইতেন যে আপনি এটার সাথে মিলিয়ে বা আপনার নিজস্ব চিন্তা থেকে মানে কি উপায়ে বাচ্চাদের আপনি মানে ডেভেলপ করতে পারছেন বা তাদের ইমপ্রুভমেন্ট আপনি সহজে করতে পারছেন। তো তারা আমার মধ্যে সেটা কিছু খুঁজে পেয়েছেন, তারা বললেন পরে আমাকে যে আমরা দেখতে চেয়েছিলাম, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মধ্যে আমরা সেটা দেখতে পেয়েছি। এর মধ্যে তারা সবচেয়ে বেশি আমার যেটা পছন্দ করলেন, আমার যে মেডিটেশন ক্লাসের যে এটা আমি নিয়মিত চর্চার মধ্যে রেখেছি এবং নিয়মিত বাচ্চাদের করানোর ফলে যে আমি কিছু ফল পেয়েছি, উপকারিতা পেয়েছি, সেইগুলো তারা খুব ইন্সপায়ার হলেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমি কিছু জানি না, আমি তো ওই উদ্দেশ্যে না সাধারণত ছবি তোলা হয় না, তো একদিন শখ করেই তুলেছিলাম, বাচ্চার মেডিটেশন করেছে আমি একটা ছবি তুললাম। প্যারেন্টস গ্রুপে তো আমাদের গ্রুপে পোস্ট দিতে হয় বাচ্চারা কি করে না করে, তো আমি ওইটা শখ করে দিলাম আর কি যে আচ্ছা বাচ্চারা এটা করছে। দেখেছে প্যারেন্টসরা খুব খুশি, মানে এমন খুশি, তারা লাইক দিচ্ছে, মানে করছে, কমেন্টস দিচ্ছে খুব ভালো হয়েছে, মেন্টালি ফিজিক্যালি ভালো হবে। তো এই ছবিটা ছিল আমার কাছে, তো তারা আমাকে বললো যে আপনি কি করেন আমাকে একটু ছবিটা পাঠিয়েন। ওইটা আমি পাঠিয়ে দিলাম। এটা কিন্তু ওই উদ্দেশ্য না, আমি শখে তুলেছিলাম, যখন মিলে গেল ওরা আমাকে জানালো। পরে দেখলাম যে এটা খুব তারা খুশি হয়েছে এবং তারা আরও কিছু আপনাদের মতো করে আমাকে জিজ্ঞেস করলো যে আর কি করেন আপনি এই মেডিটেশনটা করার পর, ফিডব্যাকটা কি পেলেন। তাই আমি বলেছি যে আমি তো ওদের ক্লাসরুমে তো করাই নিয়মিত, ওরা এত উৎসাহী থাকে, আমাকেও বলে যে মিস করলে কেন করাচ্ছেন না মিস, আমরা তো করতে চাই, দমচর্চাটা করাই।
তারপরে হচ্ছে মেইন যেটা করা হচ্ছে তো পরীক্ষার সময় যে ওদের একটা স্ট্রেস থাকে, সেই পরীক্ষার সময় 10 মিনিট আগ থেকেই আমি মোটামুটি প্রিপারেশনে যে ওদের মেডিটেশনটা করাবো, সেক্ষেত্রে ওদেরকে দমচর্চা করাই, তারপরে যার যা ধর্মীয় অনুসরণ অনুযায়ী দোয়া পড়াই, তারপরে আমি 5 মিনিটের জন্য মেডিটেশনে চলে যাই। তারপরে কারোর সাথে কোনো কথা নাই, এরপর সরাসরি আমি খাতা কোশ্চেন দেওয়া শুরু করি। আলহামদুলিল্লাহ ওরা বেশ ভালো পরীক্ষা দেয়। আরেকটা ব্যাপার ওর ছিল যে আমি যখন ক্লাস নিতাম, যদি আমি ক্লাস টিচার, প্রথম ক্লাসটা যদি আমি নেই কখনো, তো আমার শিক্ষকরা বলতেন যে প্রথম ক্লাসটা আপনি নেওয়ার পরে পরের ক্লাসগুলো আমরা খুব ভালোভাবে নেই। এটার মূল কারণটা হচ্ছে যে আমি প্রথম ক্লাসটা আমি যে ক্লাস টিচার হিসেবে যখন আমি মেডিটেশন করাই, ওই পুরো সময় ক্লাসটায় বাচ্চারা খুব প্রশান্ত এবং ডিসিপ্লিন অনেক প্রশান্ত থাকে। পরবর্তী যারা আসে তাদের জন্য খুব সেটা সুবিধা হয়। তারা আমাকে বলতে, আপনি মেডিটেশনের অনুপ্রেরণাটা তাহলে কিভাবে পেলেন? দীর্ঘ 19 বছর ধরে আমি ফাউন্ডেশনের সাথে আছি। কোর্স করা হিসাবে আমি 19 বছর, আর যদি কোর্স করা ছাড়া হিসাব বলেন সেক্ষেত্রে 25 বছর। আচ্ছা, সেটা কিরকম হচ্ছে, মানুষ তো সাধারণত বড় ভাই বোনের হাত ধরে শেখে বা কোথাও যায়, আর তা আমারটা একটু ব্যতিক্রম। আমার 3 ভাই বোন, ওরা ছোট, স্কুল কলেজ পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ওরা কোর্স করে ফেলে। তা আমি আমার ছোট ভাই বোনের হাত ধরে ফাউন্ডেশনে এসেছি। তো ওদের সাথে আমি প্রথমে এমনি যেতাম, কার্যালয়ে যেতাম, বিভিন্ন কেন্দ্রে যেতাম, তারপর বিভিন্ন প্রোগ্রাম সাদাকানগুলো যেতাম, তো ওদের কার্যক্রমগুলো দেখতাম। আমি তখন থেকে খুব খুশি হচ্ছে, ওরা এত খুশি হয়ে কাজ করে। আর আমার বাবা খুব জানা শেখাটাকে ইন্সপায়ার করতেন, খুশি হতেন। তো কি হয়, একটা স্কুল আর বিশ্ববিদ্যালয় পড়া বাবা মারা কী করে, ছেলেমেয়ে সাধারণত চিন্তা করে কোথায় গেল, কি করলো, স্বাভাবিক একটু। আর আমার বাবা মাকে দেখতাম মোটামুটি নিশ্চিন্ত। তারা কেন নিশ্চিন্ত জানে, আমার ছেলে মেয়ে কোথায় আছে, গেলে ওই যে ফাউন্ডেশনের কাজে সে ব্যস্ত, এই ব্যাপারে তারা নিশ্চিত। তো এই ব্যাপারটাতে সন্তানকে একটা সৎসঙ্গে আছে, এটার ব্যাপারে তারা খুশি হতেন। তো সেই থেকেই আমার ভাই বোন, পারিবারিক সব কিছু মিলেই আমার মেডিটেশনের আশা, কোর্স করা, এবং আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ। এবং এই মেডিটেশনটা কি আপনার মনে হলো যে ছাত্র আপনার যারা স্টুডেন্টস আছে তাদের সাথে আপনি এটাকে প্রয়োগ করবেন? আপনি বলছিলেন যে আপনি যখন প্রথম ফার্স্ট পিরিয়ডে আপনি ক্লাস নেন এবং তারপরে পরের ক্লাসগুলোতে তারা আরও মনোযোগী থাকে, আরও স্থির থাকে, আরও প্রোডাক্টিভ থাকে, কনসেন্ট্রেটিভ থাকে। মেডিটেশন করার পরে বাচ্চাদের শিক্ষার্থীদের এই প্রভাবটা কি, এটা কি যদি আপনি আরেকটু বিস্তারিত বলতেন? প্রথম কথা হচ্ছে মেডিটেশন করার পরে ওরা কমান্ড শোনে। ব্যাপার হচ্ছে যে আগে হয়তো ছুটোছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, আমি শোনাতে পারছি না বা ম্যানেজ করতে পারছি না, কিন্তু আমি যখন বলে যে স্থির হয়ে বসো, শোনো, তখন ওরা স্থির হয়ে বসে। মেডিটেশন করার পরে আমি ফার্স্ট যেটা ওটা দেখলাম, ওরা ডিসিপ্লিন হলো। আমার প্রথম যেটা বুঝলাম যে ওরা ডিসিপ্লিন হলো। আর হচ্ছে যে সবটুকুই তো আমি পারি না, কিন্তু ডিসিপ্লিনের জায়গাটা আমি মাশাআল্লাহ ঠিক করতে পেরেছি। আর কিন্তু এত ছোট ছোট ক্লাসের আপনি তো বলছেন যে 1 থেকে ক্লাস 1 থেকে 4 6 থেকে মোটামুটি করি, একদম ছোটতে যাই না, 6 থেকেই শুরু করি বয়স থেকে। 6 ইয়ার্স, তাও আমরা বলবো যে সে যথেষ্টই ছোট। এই এত ছোট বাচ্চাদের মেডিটেশনের মতো বসানোর মতো স্থির কিভাবে করেন? সেটাই তো একটা বড় চ্যালেঞ্জ মনে হয়। আমি হচ্ছে যেটা করি সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। তো সম্পর্কের স্তর থেকেই আমি ওদের সাথে গল্প করি। গল্প থেকে আমি মাঝে মাঝে বোঝার চেষ্টা করি কারো কষ্ট আছে নাকি, কারো আনন্দের জায়গা কোথায়, ভালো লাগার জায়গা কোথায়, এক একটা বাচ্চার এক এক রকম। তো সেই স্তর থেকেই আমি মেডিটেশনগুলো আমি নিজের ক্লাস অনুযায়ী, আমার ওই ক্লাসের ওই স্টুডেন্টগুলো অনুযায়ী আমি মানসিকভাবে একটা গুছিয়ে নিয়ে আসে যে এই কথাগুলো বললে যেই বাচ্চাটার হয়তো মনটা এই কারণে খারাপ, ওই জায়গাটাকে আমি ওইভাবে সাজাই। আচ্ছা, আপনি যেহেতু তাদের চেনা অনুযায়ী, এটা গতানুগতিক স্টাইলে যদি আমি মেডিটেশন ছেড়ে দিই, ওটার প্রতি ওরা আকৃষ্ট হবে না। এটা গতানুগতির বাইরে, এটা আপনাকে নিজেই তৈরি করতে হবে, নিজের চিন্তা থেকে, ভালোবাসা থেকে, মমতা থেকে আপনাকে গুছিয়ে আনতে হবে, যেন আপনি ওকে একটা স্বপ্ন দিচ্ছেন। আমি বলবো যে একজন শিক্ষক একটা স্টুডেন্টের স্বপ্ন দিতে পারে, সে স্বপ্ন নষ্টও করতে পারে, আবার স্বপ্ন দিতেও পারে। তা আমি ওকে সেই স্বপ্নটা দেওয়ার চেষ্টা করি যে তুমি এটা করলে তোমার ভালো লাগবে, এটা তুমি ভালো করে, তুমি বড় হলে এমন হতে চাও, তোমার বাবা মা তোমাকে ভালোবাসবে। হয়তো সে রেগুলার স্কুলে আসে না কোনো স্টুডেন্ট, হয়তো আমি মেডিটেশনের মধ্যে বলি যে তুমি নিয়মিত স্কুলে আসছো,
টিচাররা তোমাকে ভালোবাসছে, তো এটার মধ্যে তার মাথায় ঢুকে গেল যে আচ্ছা নিয়মিত স্কুলে আসতে হবে, কি করতে হবে। হ্যাঁ, আমি অনেক প্যারেন্টসে শুনি যে সকালে এসে মানে 2-3 পিরিয়ড সে ঝিমোতেই থাকে। তা আমি জানি যে সে ঝিমাচ্ছে, তো প্যারেন্টসকে জিজ্ঞেস করলে বলে যে ও ঘুমায় না টাইম মতো। এমন সে নিয়ে আমরা তাড়াতাড়ি ঘুমাতে হবে, ঘুমালে সকালবেলা আমরা আসবো, অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করবো, সুন্দরভাবে অ্যাটেন্ড করবো। মানে যার স্তরে স্কুল অনুযায়ী বা বাসার অনুযায়ী আমার প্যারেন্টসদের সাথেও মোটামুটি কথা হয়, অভিভাবকদের ব্যাপারগুলো আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমার ওইভাবেই সাজানো থাকে, এখানে ডিফারেন্ট গতানুগতিক স্টাইলে হয় না। আচ্ছা ইশরাত আপা, আমার জানতে ইচ্ছে করছে যে ধরেন আপনি যে সময়টায় আপনার স্কুল জীবন পার করেছেন বা আমি যেই সময়টায় পার করেছি, আপনার আমার সময়ের চেয়ে তো এখনকার সময়টা আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে বিট ডিফারেন্স, হিউজলি ডিফারেন্স। এখন অনেক টেকনোলজির যুগ, ছোট ছোট শিশুদের কাছে স্মার্টফোন আছে, সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাক্সেস পাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, মানে এখন যেই শিশুরা তাদের, এবং তারপরে হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের দেশের যে কারিকুলাম, মানে এই শিশু স্তরে যে কারিকুলাম, এগুলো নিয়েও নানান ধরনের এক্সপেরিমেন্টেশনের একটা ফলও আসলে তাদের উপরে পড়ছে বা পড়েছে, এই সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় এখনকার সময়ের মানে প্যারেন্টিং বলি বা টিচাররা যে স্টুডেন্টদের বাচ্চাদের যে পড়াতে চাইছে, এটার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জ তো বলবো না, ঠিক মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা গ্যাপ যেটা হয়, আমরা মানে খোলাখুলি কথা বলি না, অভিভাবক এবং শিক্ষকরা যে যার রাগ ক্ষোভ নিজের মতো করে আলাদা আলাদা চিন্তা করি, কিন্তু মুখোমুখি কেউ কারো সবাই জি আপা হ্যালো, হ্যাঁ ভালো, আপনার বাচ্চাটা খুব ভালো, অথবা প্যারেন্টস, হ্যাঁ এই যে খোলাখুলি কথা বলার জায়গাটা। অনেকে হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে, হয়তো এখন স্টুডেন্ট সম্বন্ধে বললে যদি আবার স্টুডেন্ট চলে যায় তো তার চাকরিটাই চলে যাবে, এরকম চিন্তা থেকে সবসময় জি ওকে সব কিছুই দেখা যায়। মানে ব্যাপারগুলো হচ্ছে যে, আর শিক্ষকদের কথা বলবো, আগের 20 বছর আগেও আমি বাস্তব অভিজ্ঞতা থেকেই দেখেছি যে মানে শিক্ষক, সায়েন্সের স্টুডেন্ট যে মেয়েটা মেডিকেলে পড়ার স্বপ্ন দেখেছে, তার মা স্বপ্ন দেখেছে যে, এবং তার চেষ্টা ছিল ইন্টারে ওঠার পর কলেজে ভর্তি হবে, স্যাররা প্র্যাকটিক্যালে তাকে এত কম মানে একদম যেটা পাস মার্ক সেটা দিল, তো অবভিয়াসলি তার ইন্টারের রেজাল্টটা ভালো হয় নাই, তারপরে সে মেডিকেলে ভর্তি হতে চাইলো, তারপরে সে ভর্তি পরীক্ষা দিল, টপ স্কোর করলো, মানে যেটা মেইন পরীক্ষাটায়, কিন্তু ওই যে দুইটা এসএসসি আর ইন্টার মিলে যে স্কোর মিলিয়ে তার কিন্তু মেডিকেলে হতে পারে নাই। তো এরকম যে মানে টিচারদের দ্বারাও কিন্তু মানে স্টুডেন্ট হতে পারে। আবার যদি আমি গ্রামের শিক্ষক দেখি, কোনো টাকা নাই পয়সা নেই কিছু নাই, মানে স্টুডেন্টের পিছনে লেগে আছে যেন স্টুডেন্ট ভালো করে, তারা দেশের ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে। তো আমি যদি দেশের এখন বাইরেও যদি চিন্তা করি যে বিশ্বে এখন লাল সবুজের পতাকা হাতে কত আমরা দেখি বিজয়ী, প্রতিদিন কাউকে না কাউকে কোনো একটা বিজয়ের আমি দেখি, যে অলিম্পিয়াড বলেন আরও আদার্সে বলেন, সেখানেও কোনো না কোনো শিক্ষক তো থাকে তাদের পিছনে। তা আমি মনে করব যে শিক্ষকদের প্রতি আস্থা রাখতে হবে। একজন শিক্ষক হয়তো থাকতে পারে, কিন্তু সেটাকে আমরা খুব বেশি প্রচার করে ফেলি যে অমুক শিক্ষক তমুক শিক্ষক, আসলে বিষয়টা তা না। আমার কাছে মনে হয় ওই শিক্ষকদের সংখ্যা খুব কম। আবার যেই মেয়েটার কথা আমি বললাম যে মেডিকেলে চান্স পায় না, হয়তো তার জীবনে শিক্ষক তাকে, কিন্তু পরবর্তীতে জানি সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, মানে বিদেশে উচ্চতর শিক্ষা ডিগ্রি নিতে গেছে, তার মেডিকেলের স্বপ্নটা তো হয়তো নষ্ট হয়েছে, কিন্তু সে কিন্তু থেমে নাই, যেখানে গেছে সে সফল মানুষ না। এটা আসলে ট্যালেন্ট আছে সে, হ্যাঁ আমার কথা হচ্ছে সেটাই। এখন শিক্ষক আমাকে একটা দুইটা শিক্ষক আমার জীবনে বাধা হতে পারে, কিন্তু আমি বলবো যে বেশিরভাগ শিক্ষক এবং অভিভাবকদের সেই জায়গাটা আস্থা রাখতে হবে যে এই শিক্ষকরা একজন শিক্ষক না। এবং আমিও প্যারেন্টস, আমারও মিটিংয়ে যেতে হয় আমার বাচ্চাদের জন্য। তা আমি দেখি যে যখন অভিযোগ করে একজন অভিভাবক, মানে সে এতটাই রাগান্বিত থাকে, মানে থাকে যে মানে সেই শিক্ষককে সে নিতে পারছে না, এবং বাইর হয়ে দেখা যাবে বাচ্চার সামনেই, তার সন্তানের সামনেই সেই শিক্ষক নিয়ে সে খুব ডিসকাস করতেছে, আর বের হতে পারতেছে না, এবং ওই স্টুডেন্ট দেখছে, বাচ্চাটা তো শুনছে। তাহলে আমার কি হচ্ছে, সে ভাবছে যে আমি ওইটা রাগ দেখাতে পারছি, বাচ্চাকে আমি মমতা দেখাতে পারছি যে দেখো আমি শিক্ষক তো পছন্দ না, আমি দেখে আসি।
তখন কি হয়, এই সন্তানটা কিন্তু পরবর্তীতে আরো 10 জন শিক্ষককে আর মানবে না, সে রেসপেক্টটা ভুলে গেল, শিক্ষকের প্রতি শ্রদ্ধা। আমার কথা হচ্ছে শিক্ষক মানুষ, ভুলভ্রান্তি থাকবে, কিন্তু সেটাকে এত বেশি করে সন্তানের সামনে না বলে আপনারা খোলাখুলি কথা বলুন, ভালো লাগা মন্দ লাগা, সন্তানকে শ্রদ্ধার জায়গাটা রাখতে হবে। আমরা কিন্তু সবসময় আমাদের, আপনিও জানেন যে আমাদের যদি টিচার যদি বকা দিত বা আমার ভাইকে বা শুনেছি যে মার দিলে মা বাবা আগে জিজ্ঞেস করে নিশ্চয় তুমি কিছু করেছো, আর কাউকে বললো না তোমাকে, হ্যাঁ তো আর কাউকে বললো না তোমাকেই বললো, মানে এই যে ব্যাপারটা, শ্রদ্ধার জায়গাটা নষ্ট করলে আপনি আর আন্ডারস্ট্যান্ডিংটা কখনো ভালো হবে না। আর ওই মানে স্টুডেন্টটা কখনো শিক্ষকদের পড়াটা নিবে না, তার মাথায় থাকবে শিক্ষক কি, শিক্ষক কিছু না। হ্যাঁ এটাই। আর আসলে যেটা হয়েছে যে সময়টা বদলেছে এবং এখন আমরা যে জেনারেশনকে ডিল করছি, আমার মনে হয় আসলে টোটাল এই প্যারেন্টিংয়ের কনসেপ্টটা নিয়েও ভাবা দরকার। আবার আমরা যারা শিক্ষকতার ভূমিকায় আছি তাদেরও ভাবা দরকার যে মানে কিছু মা বাবা আছেন, কিছু মা আছেন সারাক্ষণ পর বলে মানে সন্তান আসলে আর তার শাসন নিতে চাইছে না। আবার তিনি হয়তো মানে শিক্ষকদের বিষয় যেটা আপনি বললেন সমালোচনা করছেন। তো আমার কাছে মনে হয় যেন মূল ভূমিকা পড়াশোনার ক্ষেত্রে শিক্ষকদেরই নিতে হবে। স্কুলে যে আপনি যদি নাই পড়ান তাহলে সেই প্যারেন্টসটা কীভাবে বুঝবে? এই জায়গাটায় আমি জানি না, আমার সাথে প্যারেন্টসদের বেশি কথা হয়। আমি একটা কমন অভিযোগ আজকাল সব প্যারেন্টের কাছ থেকে পাচ্ছি, আমি জানি না আপনি যেখানে পড়াচ্ছেন সেটার কালচার হয়তো ডিফারেন্ট, মানে স্কুলে কোনো পড়াশোনা হয় না। আমি অবশ্য খুবই জেনারেল একটা কথা হয়তো বলছি, এটা সব ক্ষেত্রে সত্যি নয়, দর্শক মানে যদি মানে ভুল বুঝবেন না প্লিজ। তো যেটা হয় যে স্কুলে ক্লাস হয় না, তাকে কি করতে হয়, কোচিংয়ে যেতে হয়, এবং কোচিংয়ে গেলেই তখন তার মানে এমনও সাবজেক্ট হয়তো বাংলা, সমাজ, সাধারণ জ্ঞান, এই সাবজেক্টগুলো পড়ার প্রয়োজন। কেন? কারণ যদি কোচিংয়ে না পড়া হয় তাহলে তার ভালো মার্কস আসবে না। তো অভিভাবক তখন বাধ্য হয়ে তাকে মানে কোচিংয়ে দিতে বাধ্য হচ্ছেন, এবং হয়তো সামর্থ্য নেই পরিবারটির, তারপরেও তার সন্তানের কোচিংয়ের পেছনে তাকে খরচ করতে হচ্ছে। আমি মেট্রোপলিসগুলোর অবস্থার কথা বলছি। এবং আলটিমেটলি ফল যেটা হচ্ছে, ছাত্রছাত্রীরা কিন্তু খুবই সিলেক্টেড জ্ঞান নিয়ে বড় হচ্ছে। এবং যে কারণে আমি যদি বিশ্ববিদ্যালয়ের ছবিটা বলি, যে বিশ্ববিদ্যালয়ে যদি আমরা যাই, আমরা দেখব বেশিরভাগ স্টুডেন্টস, পাবলিক ইউনিভার্সিটির কথা বলছি, তারা কিন্তু মানে মেট্রোপলিসের বাইরের স্টুডেন্টস। ধরেন আমরা যেটাকে মফস্বল বলি, ঢাকার বাইরের জায়গাগুলো বলি, হয়তো দেখা যাচ্ছে একটা ক্লাসে বেশিরভাগ ছাত্রছাত্রী এসছে এই ঢাকার বাইরের বিভিন্ন শহরতলি থেকে। এই যে অবস্থাটা, তার মানে কি? তার মানে এই মেট্রোপলিসে থেকে এত খরচ, এত ইনভেস্টমেন্ট, এত কিছুর পরেও মানে, এবং মানে স্টুডেন্টটাকে যেতে ধরে আমরা পড়াচ্ছি সারাক্ষণ, তাকে কোনো রকম তার একটা শিশু জীবনের কোনো উপভোগ তার নাই। এটার আসলে মানে কোথায় যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা? ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, যেমন আমার স্কুলে যেমন স্টুডেন্ট আছে, ঠিক আছে, আপনি একটা ক্লাসে অনেক টাইপের স্টুডেন্ট থাকবে স্বাভাবিক। তো সেক্ষেত্রে দেখা যায় যে কিছু স্টুডেন্ট থাকে মোটামুটি আপনি মাসের 15 দিনে তাদেরকে পাবেন অ্যাবসেন্ট। আচ্ছা, হ্যাঁ। আর কিছু স্টুডেন্ট থাকবে আপনি লেকচার দিচ্ছেন, আপনার মুখের দিকে হা করে তাকিয়ে আছে, কিন্তু আপনি চোখের ভাষা বুঝবেন সে কিছুই বুঝছে না, শুনছে না, ঢুকছে না, শুনছে না, কিন্তু সে কিন্তু ভালো স্টুডেন্ট, ঠিক আছে। যাদের কথা বলছে প্রত্যেকেই ভালো স্টুডেন্ট, এখানে কোনো নর্মাল স্টুডেন্ট না। যে আসছে না সেও কিন্তু খুব ট্যালেন্ট স্টুডেন্ট, ঠিক আছে। আবার যে মাথায় নিচ্ছে না সেও ট্যালেন্ট স্টুডেন্ট। আর আরেকটা স্টুডেন্ট হচ্ছে, সে হচ্ছে খুব মনোযোগ দিয়ে আপনার লেকচার শুনছে, সব কিছু মানছে। আপনি যখন ক্লাসে, আমরা তো শুধু পড়াই না, ফিডব্যাকও নেই যে হ্যাঁ বলো তো এটা কী হচ্ছে, চ্যাপ্টারটা তো আপনাকে বোঝাতে হবে। একটা যখন ক্লাসে টিচার আসে, সে নিশ্চয় শুধু 30-40 মিনিট বসলাম, চেয়ারে বসলাম, হেঁটে চলে গেলাম, সেটা তো আর করার কথা না। সে অবশ্যই ক্লাসে কিছু না কিছু সে, যদি খুব না হয় 20 মিনিট হলেও সে বোঝানোর চেষ্টা করবে। রিডিং পড়ালেও তো পড়াবে, আমার কথা হচ্ছে রিডিংই পড়াক, সে হয়তো বোঝাবে না, কিন্তু রিডিং হইলেও সে পড়ে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আরেকটা স্টুডেন্ট থাকে যে ওই যে সে লেকচার ফলো করছে, কিন্তু আপনি যদি এখন একটা নোটস দেন বা কিন্তু ওই একজন তো অ্যাবসেন্ট, আরেকজন যিনি আসছে যে কানে মানে মাথা দিয়েছে, সে কিন্তু আমার নোটস নিতে খুব প্রস্তুত। মিস কখন নোটস দিবেন, সে নোটসটা তুলবে। তারপরে হচ্ছে যে শুনে না, সে তো তুলতেও অনীহা করে, সে লিখতেও রাখে না, আমি যা পারি তাই লিখবো। আচ্ছা লিখো, যা পারি তাই লেখো। আচ্ছা, তখন দেখা যায় যে যেই বাচ্চাটা খুব নোটস তোলাতে ব্যস্ত,
তাকে যখন আমি কোশ্চেন বইয়ের ভেতর থেকে খুঁটিনাটি বিভিন্ন কিছু দেওয়া হয়, সে আর অ্যান্সার করতে পারে না। কিন্তু যেই বাচ্চাটা হয়তো লেকচারটা ফলো করছে, হয়তো সে বাসায় তার প্যারেন্টস বলছে তোকে পড়াতে পারি না, কিন্তু সে কিন্তু অ্যান্সার করতে পারে ক্লাসে, কারণ ওই যে ভিতরের খুঁটিনাটি ব্যাপারগুলা, কারণ সে তো লেকচার ফলো করেছে। আমার কথা, যেই আপনি যাই পড়ান না কেন, আপনার বইয়ের বাইরে থেকে কেন আসবে, আপনার বইয়ের ভেতর থেকেই আসবে। তা আপনার বইটা তো আপনাকে মাথায় রাখতে হবে। এমনও হয় ইদানিং ওই করোনার পরবর্তীতে গুগল ক্লাসরুম বের হয়েছে, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ বের হয়েছে, এরপরে কি হয়, আমরা মাঝে মাঝে বিরক্ত হয়েছে, অ্যাবসেন্ট, মানে আমরা পারি না ম্যানেজ করতে আর, ঠিক আছে। তো নক করা হয়, তাদের আগ্রহ হচ্ছে আমরা সবসময় আমাদের ডায়েরিটা দিয়ে দিতে হবে ছবি তুলে, এবং ক্লাসে যেই পড়াটা পড়াচ্ছি আসুক না আসুক আমাদের সব সেন্ড করে দিতে হবে। ক্লাস নোটস থেকে, রিডিং থেকে যা পড়াচ্ছি, ঠিক আছে আমি নোটস করে দিলাম। প্যারেন্টসরা বেড়াতে গিয়েছে, বলবে মিস আরও 3 দিন পরে আসবো, 5 দিন পরে আসবো, দাদা বাড়ি গেছি, নানা বাড়ি গিয়েছি। তো উনি তো নোটস পেয়ে মুখস্থ করাচ্ছে, উনি ভাবছে যে পরীক্ষার সময় এসে পরীক্ষা দিলে ব্যস্ত, আমার রেজাল্ট চলে আসবে, কিন্তু কি করাচ্ছে, মুখস্থ করাচ্ছে। বাচ্চাটা কিন্তু চ্যাপ্টারটা জানছে না, বাচ্চা ভাবতেছে যে আমি তো জানি, পরীক্ষা দিলে নাম্বারও পাচ্ছে হয়তো, ঠিক আছে, কিন্তু তার যে মানে যে গ্যাপটা সেটা রয়ে গেল, সে কিন্তু। তা আমার কথা হচ্ছে, আপনি যদি শিশুকে মানে স্টুডেন্ট যদি রেগুলার ক্লাসে না আসে, এই যে মফস্বলের কথা বললেন, তারা কি নোট পায়? তারা তো ওই বইটাই পড়তেছে, তারা ওই 5টা, আমরা তো সাথে এটা তো আমরা আমাদের কোয়ান্টামোমেও দেখেছি, আমাদের যে কসমোস স্কুল, কোয়ান্টাম কসমোস স্কুল, ওখানে তো আমাদের স্টুডেন্টসরা বই পড়ছে, আপনি তো এর কিচ্ছু পড়াচ্ছেন না। মেট্রোপলিসের অবস্থাটা হচ্ছে ওরা একটা প্যাকেজ, এবং প্যারেন্টস, আমার যে স্টুডেন্টটা বললাম যে মুখস্থ ওই যে মাথা বসে, তাকে বললে সে লিখছে আর মাঝে মাঝে বলে যে আমাকে তো মা লিখাতে মেরেই ফেলবে। আমি বলছি কেন, কি হয়েছে? বলে এটা মুখস্থ করে 10 বার লেখাবে, কিন্তু এটার ভিতরে গিয়েও কিছু জানে না, ও শুধু মুখস্থ করে লেখে। হ্যাঁ, এবং এই যে কিছুদিন আগে এক মা এবং টিনেজ ছাত্রের কথোপকথন হচ্ছে, এবং সেখানে আমার থাকার সুযোগ হয়েছিল। তো মা অভিযোগ করছেন যে তার ছেলে পড়ে না, ছেলে বলছে যে আমি পড়বো কখন, আমাকে সেই কাকডাকা ভোর থেকে শুরু করে প্রায় মধ্যরাত, ছেলেটা যখন বাড়িতে আসে সমস্ত কোচিং শেষ করে তখন রাত 9টা। আসলে তার নিজের পড়ার সময় কোথায়? এবং তার নিজের পড়ার সময় যতক্ষণ না হবে, আপনি যেটা বললেন, তার নিজের পারসেপশনগুলো তো হবে না, ওই গ্যাপ তো কমবে না, কখনোই কমবে না। কারণ সে যত কোচিংয়েই থাকুক না কেন, ওখানে কেউ একজন বলছে, সে শুনছে, কিন্তু তার নিজের বোধ মানে হৃদয়ঙ্গম করাটা তো হচ্ছে না। তো এই জায়গাটা নিয়ে আসলে আমাদের এখন সচেতন হওয়া জরুরি। আমার মনে হয় যে আমরা মানে আসলে কি যে চাইছি সেটাই ক্লিয়ার না, সেটা পেতে হলে কি করতে হবে সেটাও আমরা বুঝতে পারছি না। কোচিং এ দিচ্ছে, আমাকেও দিতে হবে, কিন্তু আমার সন্তান বইয়ের বিষয়টা কি, যদি একটা মা প্রতিটা দিন যদি সে ওই বইয়ের চ্যাপ্টারটাই ধরে বসে, দেখি এই লাইনটা তুমি বলতে পারো নাকি, দেখি তুমি পারো নাকি, এখানে কি বলা হয়েছে তুমি, সেই সন্তান যদি ওইটা বলতে পারে তার মানে সে ওকে। আমার কথা হচ্ছে সে ওইটা পারে না, তাহলে আমি কিভাবে নোট দিয়ে আমি কি করব? সে তো মূল জিনিসটা তো আমাকে আসলে খারাপ প্রবণতা। তো আপনি শিক্ষকদের কথা বলছিলেন, আপনার জীবনে যে আদর্শ প্রিয় শিক্ষকদের ভূমিকার কথা বলছিলেন, কিন্তু ধরেন আমি যদি এখনকার বাস্তবতার কথা বলি, আদর্শ শিক্ষক অবশ্যই আছেন, কিন্তু আবার এমন শিক্ষকদের কথাও আমি শুনি, আপনি একজনের কথা বললেন, আমরাও জানি। এটা কেন হচ্ছে? মানে এই যে শিক্ষকদের, আমরা আসলে সেই মানের আদর্শ শিক্ষক পাচ্ছি না এখনকার শিক্ষকদের মধ্যে, যারা সত্যিকার অর্থেই একজন শিক্ষার্থীর মডেল হিসেবে নিজেকে প্রমাণিত বা প্রকাশিত করতে পারেন। এই গ্যাপটা কেন হচ্ছে, মানে সার্বিকভাবে যদি বলি, মডেল শিক্ষক কেন আমরা পাচ্ছি না? বাস্তব অভিজ্ঞতা থেকে বলি যে, আমি তো বললাম যে আমি কিন্তু একজন প্যারেন্টসও, তো বিভিন্ন জায়গায় আমাকে কথা হয় বা চলা হয়। তো ঢাকার খুব নামকরা স্কুলেরই ধরেন শিক্ষক, তো সেই প্যারেন্টসটা খুব দুঃখ করে বলছে রাস্তায় বের হতে পারি না, পাশের ফ্ল্যাটেই কাছাকাছি স্যার থাকে, বের হইলেই খালি জিজ্ঞেস করে যে কি আপা আপনার ছেলেটাকে আমার কোচিংয়ে দিলেন না। আবার ছেলেটা যখন ক্লাসে থাকে স্যার বিভিন্নভাবে ওকে মানসিকভাবে করে যে হ্যাঁ পড়ছো না এসে। তাহলে আপনি তো শিক্ষক, মানে আপনি তো এভাবে যদি মানে একজন স্টুডেন্টকে, তো আপনি পড়ানোর উদ্দেশ্য না, এটা তো একটা বিজনেসের মতন হয়ে গেল যে আমার কাছে আসবে আমি টাকা, তা আমার শিক্ষক আমি কেন, এটা সেবা। আপনি যখন হয়তো আপনার ফিনান্সিয়াল আদার্স চাকরি বা জব ওগুলোর মতো হয়তো আপনার অত সেলভেন্ট আপনি নাও হতে পারেন, কিন্তু আপনি যদি আপনার মনটাকে সেবার স্তরে দেন যে আমি দিতে এসেছি এই স্টুডেন্টদের, আমি মন থেকে দিতে চাই, সেবা দিতে চাই, কল্যাণ করতে চাই,
আপনার তখন কিন্তু আর ওই ফিনান্সিয়াল ব্যাপারটা অত বেশি আপনার মাথায় আসবে না, যখন সেবা কল্যাণের চিন্তাটা আপনার কাছে। আর আপনি যদি চিন্তা করেন না আমি এখানে আসছি, আমি টাকা ইনকাম করবো, তখন তো আপনার আর সেটা এই স্তরে থাকবে না। তো মানে মানসিকভাবে ইতিবাচকভাবে যখন আপনি আপনার চিন্তাটাকে রাখতে পারবেন, তখন আপনি অল্প অর্থের মধ্যেও আপনি তৃপ্তি পাবেন, আপনার সাথে আল্লাহ বরকত দিবে। আমরা এরকম অনেক স্টুডেন্টদের টিচারদের দেখি যে বাবা মা দুজন দরিদ্র, তার 3টা মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, 4টা ছেলে বুয়েটে চান্স পেয়েছে, তাহলে তারা তো গ্রামের একজন শিক্ষক, কয় টাকা তারা ইনকাম করে? তাহলে তার ছেলেগুলো কিভাবে 4টা ছেলে বুয়েটে পড়ে, তার ছেলেরা কিভাবে 3টা মেয়ে মেডিকেলে পড়ে? তার তো অনেক ইনকাম নেই। তারপর কেন? ওই যে সেবা, মানে আপনি যদি ওটা সেবা হিসাবে নেন, কল্যাণের চিন্তা করেন, আল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে সেটার বরকত দিবে। আর যদি শুধু টাকা ইনকামের চিন্তা করেন, তখন তো আসলে তাকে আমি শিক্ষক বলবো না, সে তো আসলে এখানে বিজনেস করতে আছে, শিক্ষকের এই সার্টিফিকেটটা সে ইউজ করতেছে। তো দুইজনের দুইটা ক্যাটাগরি তো ডিফারেন্ট। তা আমি মনে করি যে যেই শিক্ষক সত্যিকার শিক্ষক, তিনি সেবাই দিবেন, কল্যাণই চিন্তা করবেন, তার আর কিছু চিন্তা করার কথা না। এইটাই ডিফারেন্সটা মেক করে আর কি। তো আপনি বলছিলেন যে আপনি 19 বছর ধরে কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত, মানে আনুষ্ঠানিকভাবে, এবং তার আগে 25 বছর। তো এই যে ফাউন্ডেশনের সাথে এই দীর্ঘ যাত্রা, এই যাত্রাটা কিভাবে আসলে সম্ভব হলো? এত লম্বা সময় ধরে একটা চেতনার সাথে লেগে থাকাটাও তো একটা চেতনার সাথে, আমি তো বললাম ফার্স্টে বললাম যে আমার কিছু চ্যালেঞ্জ ছিল প্রতি। তো এটার মধ্যে মেডিটেশন, যে 19 বছর আগে আপনি জানেন যে 19-20 বছর আগে ফাউন্ডেশনে মেডিটেশন আমরা করি, জিনিসটা কিন্তু এত সহজ না মানুষের মধ্যে গ্রহণ করাটা। তা আমি যেহেতু তখন শ্বশুরবাড়িতে থাকি, তো তারাও মেডিটেশন করব, মানে আমার পরিবারের সবাই তো ঠিক আছে তারা করে, কিন্তু ঘরের বউ একটু ব্যাপারটা এরকম। তো সেক্ষেত্রে আমি কি করতাম, যে জানি যে বিষয়টা সহজ হবে না, ক্যাসেট প্লেয়ার ইউজ করতে হতো তখন, তো সে দেখা যায় এইভাবে চালিয়ে সম্ভব না। আমি মেডিটেশন মুখস্থ করেছিলাম, মানে শিথিলায়ন মুখস্থ, কমান্ড সেন্টার মুখস্থ, এই দুইটা মেডিটেশন আমি মুখস্থ করতাম। আমি নির্দিষ্ট টাইমেই আমি করতাম, মানে আমি যখন যে অবস্থায় আছে, যেই পরিস্থিতিতে আছে, মেডিটেশনকে আমি কখনো ছাড়ি নাই। আমার মেডিটেশনটা ওটাই আমার শক্তি, ওইটা ছাড়া আমি ভালো থাকতে পারি না। মানে আমার একবেলা শিথিলায়ন, একবেলা কমান্ড সেন্টার। আর শ্রদ্ধেয় গুরুজির যে বিভিন্ন প্রোগ্রামগুলো ছিল, সেইগুলোর কথাগুলো আমি নিজের মধ্যে প্রতিনিয়ত আত্মস্থ করতাম। মানে ওই কথা ছাড়া, ওই কথাগুলা আর মেডিটেশন ছাড়া মনে হয় যে এই লম্বা যাত্রাটা এত সহজ হতো না আমার জন্য। ওইটাই মনোবল, ওইটাই শক্তি, আলহামদুলিল্লাহ, সঙ্ঘের শক্তি। আর আরেকটা ব্যাপার বলি, যে শুধুই যে শ্রদ্ধেয় গুরুজি, আমার পরিবার আর মেডিটেশন, এটা বলা ভুল হবে। আমি সঙ্ঘের শক্তি, আমরা মিরপুর সেন্টারে তো সবসময় তো মিরপুর সেন্টারে যাওয়া আসা করেছি আমি। তো সেই ভাইয়া আপারা, মানে কখনো মনে হয় না যে উনি আমার পরিবারের ভাই না, বোন না, মানে এমন একটা সম্পর্ক। আজকে 25 বছর ধরে সেই রকমই সম্পর্ক। আমার মা বিদেশ থেকেও ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ও কেমন আছে, ও কেমন আছে, মানে পারিবারিক সম্পর্ক ছিল। বিষয়টা যে শুধু অফিসে কেন্দ্রে গিয়েছি, ও একটা দেখা হয়েছে, হাই হ্যালো, ব্যাপারটা না, বিষয়টা হচ্ছে পারিবারিক, মানে এইরকমভাবে সম্পর্কটা ছিল। তো সঙ্ঘের সাথে, সৎসঙ্গের সাথে যদি লেগে থাকা যায়, প্রত্যেকের দোয়া যদি থাকে, ইনশাল্লাহ আপনি 19 বছর না, 25 বছর, 30 বছর, এগুলো কোনো বিষয় না। সবার দোয়া, এটা অনেক বড় শক্তি। এটাই আসলে মানে কোয়ান্টামের বড় শক্তিটা এটাই, যে আমরা মানে একটা সংঘ শক্তি হয়ে বিরাজ করি, এবং সেভাবেই আমাদের পথ চলা। তো ইশরাত আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততার মধ্যেও আপনি এসছেন এত দূরে, এবং আমাদের আপনার জার্নির বেশ কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করলেন। এবং আমার মনে হয় যে আজকে আপনার আলোচনা থেকে অনেকের জন্য এটা ইন্সপায়ারিং, যে কিভাবে পিছিয়ে পড়লেও কিভাবে আবার এগিয়ে উঠে দাঁড়াতে হয়, এগিয়ে যেতে হয়, এবং জীবনটাকে সামনের পথে সফলভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায়। তো আপনার কাছে যদি জানতে চাই, মানে শেষ বক্তব্য হিসেবে, যে শিক্ষকদের জন্য আপনি যদি কিছু বলতে চান, এবং শিক্ষার্থীদের জন্য যদি কিছু বলতে চান। শিক্ষকদের জন্য একটাই কথা, শিক্ষকতা হচ্ছে মহান পেশা, এটা সেবা। মানে আমি আমার স্টুডেন্টকে আমার সর্বোচ্চটুকু দিতে চাই, মায়া, মমতা, স্নেহ, মমতা, ভালোবাসা। আপনি যখন সেবার স্তরে এবং কল্যাণের স্তরে চিন্তা করবেন,
অটোমেটিকলি সব কিছু সুন্দর হবে। ওই মানে স্টুডেন্টের সাথেও আপনার সম্পর্কটা ভালো হবে। আর ফিনান্সিয়াল ব্যাপারটা বলতে পারেন যে অনেকে টিচার বলছে হ্যাঁ এত কথা, টাকা পয়সা না থাকলে চলবো কীভাবে। তো আমার কথা হচ্ছে নিয়ত যখন সৎ হয়, অন্যের কল্যাণে যখন আপনি চিন্তা করবেন, আপনার ছাত্র তো আপনার কাছে আসতে শেখার জন্য, আপনি তো তার কল্যাণ করছেন। তো কল্যাণ যখন থাকবে, স্রষ্টা আপনাকে ওই তার মধ্যেই অনেক বরকত দিবে, অনেক কিছু দিবে যেটা অনেকের অনেক টাকা থাকলেও সম্ভব না। আপনি অনেক প্রশান্তি অনুভব করবেন। সেবার কল্যাণের যখন চিন্তা করবেন, আপনার মনের প্রশান্তিটা হবে। আপনার স্টুডেন্ট আপনাকে যখন দেখবে, সে যখন আপনাকে শ্রদ্ধা করবে, আপনি ওইটা দেখে তৃপ্ত হবেন। ওই তৃপ্তিটা, মনের প্রশান্তিটা খুব জরুরি। আর শিক্ষার্থীদের বলবো যে শিক্ষকদের রেসপেক্ট করা। আর কি বলবো, রেসপেক্ট তো আসলে ওরা তো আর ছোট থাকে, ছোট থেকেই তো সেটা পারিবারিক পরিমণ্ডলে বাবা মাকে যেরকম একটা স্টুডেন্টরা মানে বাবা মাকে যেভাবে শ্রদ্ধা করে, এবং বাবা মার পরে তার চেয়ে সবচেয়ে বেশি সময় তারা বাচ্চা কাটায় শিক্ষকদের সাথে। তো শিক্ষকরা ভুল করতে পারে, তো স্টুডেন্টেরও সেটা ক্ষমা সুন্দর দিকটি অনেক সময় দেখতে হবে যে আমাদের বাবা মারা অনেক সময় আমাদেরকে শাসন করেনি, তা আমরা কেন সবসময় শিক্ষকদেরটা খুব জোরালোভাবে মাথায় রাখবো যে আমার শিক্ষক এইটা বললো কেন। হয়তো মন খারাপ বা কোনো কারণে কথা শুনেনি, সে রাগ হইতে পরের দিন কিন্তু সে আবার স্নেহ মমতা দিচ্ছে, তাহলে আমরা তাকে বাবা মার মতো এরকম শ্রদ্ধার স্তরে রাখবো। তাহলে ইনশাল্লাহ সম্পর্কটা আর এত জটিল হয় না, সবাইকেই সেটা মানে। হ্যাঁ, আর আমি অবশ্য আপনার সাথে একটু যোগ করতে চাই যে আপনি যেটা আপনার আজকে ধরেন আমাদের এখানে আসার উপলক্ষটাই যেটা ছিল যে আপনার জীবনে একটি সাফল্যের মানে কথা বলতে আপনি পারছিলেন। এখনকার যে অস্থিরতা, সোশ্যাল মিডিয়া জনিত যে জটিলতা এসছে মানুষের জীবনে, ছোট ছোট বাচ্চারাও তার বাইরে নয়, এই সব কিছুর মধ্যেও এখন আমরা তো এখান থেকে মানে কোথাও পালিয়ে থাকতে পারবো না, মানে আমাকে এই সভ্যতার জঞ্জালের মধ্যেই আমার জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে সব কিছুর মধ্যেও। কিন্তু এখানে একটা খুবই মানে হেলমেটের মতো, লাইক যে হেলমেট যেমন অ্যাক্সিডেন্টের সময় মাথাটাকে বাঁচায়, আসলে মেডিটেশন হতে পারে একটা প্রতিরক্ষা বর্ম, ওইটাই যেটা কিনা তাকে এই শহর নাগরিক কোলাহলের মধ্যেও সে একটু প্রশান্তির সন্ধান পেতে পারে, সে একটু মানে নিজেকে একটু নিজের ভেতরে ডুবে যেতে পারে। আর নিজের ভেতরে যখন সে ডুবে যেতে পারে তখন আসলে তার জীবনে সে অনেক ভুল করা থেকে বেঁচে যেতে পারে, যেটা এই বয়সের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, যে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা বা একটা ভুল সম্পর্কে জড়িয়ে পড়া বা ভুল সিদ্ধান্তে জড়িয়ে পড়া। তো আমার মনে হয় যে শিক্ষার্থী এবং শিক্ষক দুই পক্ষকেই আমরা বলতে পারি যে মেডিটেশন এটা আসলে এটা মানে একটা সমস্যার সহজ সমাধান হতে পারে। আপনি বলে দিলেন, আমি আমারও একটু মাথায় ছিল হয়তো, মানে আমারও মনে হয় যেন এই যে আমি শিশু বয়স থেকে ওরা বুঝুক না বুঝুক, ওদের কিন্তু মাথায় অল্প অল্প এই শব্দটা মেডিটেশন বা একটু একটু অভ্যাস করা, যখন পরিণত বয়স হবে এই 6 বছরের শিশুটাই হয়তো, তখন তো মেডিটেশন তো এখন সবাই জানে, এখন এটা তো নতুন কিছু না, কিন্তু ওদের কাছে জিনিসটা সহজ হবে। ওর প্যারেন্টসরাও যদি ওকে না শেখায় অসুবিধা নেই, ও নিজেই কিন্তু শিখে ফেলতে পারবে। সেটাই তা আমার কথা হচ্ছে সব কিছুই থাকবে। এবং তারা তো ওই 6 বছরের শিশুটি ওই 6 বছর বয়স থেকেই কিন্তু সেই শুরুটা পেতে পারে। এবং আমি বলবো যে কোয়ান্টাম ফাউন্ডেশন এটার খুবই চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এখানে ছোট 6 বছরের শিশুর যেমন মেডিটেশন করার ব্যবস্থা আছে, একটি টিনেজ ছেলেমেয়ের মেডিটেশন করার ব্যবস্থা আছে, আর একটু বেশি বয়সী হলে তাদের করার ব্যবস্থা আছে, মানে সাংগঠনিকভাবে মানে যৌথ চর্চার ব্যবস্থা আছে। আমাদের কোয়ান্টাম মেথড কোর্স আছে যেখানে খুব সুন্দরভাবে, কারণ এক হচ্ছে যে নিজে নিজে করার তো সুবিধা আছে, অসুবিধাও আছে। আসলে চর্চাটা ধরে রাখা যায় না, গাইডলাইনটা পাওয়া যায় না, কিন্তু যখন সংঘবদ্ধভাবে চর্চাটা হয় সেটার একটা অন্য মাত্রা। এবং আমাদের লক্ষ লক্ষ কোয়ান্টাম গ্র্যাজুয়েট যারা মেডিটেশন কোর্স করেছেন তাদের জীবনে আমরা এই পরিবর্তনটাই দেখতে পেয়েছি। তো আমার মনে হয় যে, এবং আপনি তো জানেন ইশরাত আপা যে আমাদের 2023 সালে যেটা হয়েছে যে আমাদের স্কুলে বেশ কয়েকটি স্কুলে আমরা পাইলট কার্যক্রম চালিয়েছি যে টোটাল ফিটনেস প্রোগ্রাম। তো টোটাল ফিটনেস প্রোগ্রামের মূল বিষয়টাই ছিল যে কিভাবে পাঠ্যক্রমে মেডিটেশনকে যুক্ত করা যায়, মেডিটেশনকে অনুষঙ্গ করে তার পাঠক্রমের বিষয়গুলোকে করা যায়। তো আমরা চমৎকার ফলাফল পেয়েছি এবং আমরা আশা করি যে মানে আরেকটু স্টেবল হয়ে গেলে হয়তো আরও বেশি সংখ্যক স্কুলে আমাদেরকে এই প্রক্রিয়াটি নিয়ে যাওয়ার সুযোগ ইনশাল্লাহ হবে।
আমার মনে হয় যে আপনি যে আপনার যে সাফল্য এসছে সেটা একদম মানে যুগোপযোগী একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি গেছিলেন বলে আসলে আপনি সাফল্যটা পেয়েছেন। তো আমরা আপনার জন্য প্রার্থনা করি যে যাতে আপনি ভবিষ্যতেও আপনার শিক্ষকতা জীবনে এমনি আরও উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দেন এবং আপনার শিক্ষার্থী মানে আপনার স্টুডেন্টসদের মাঝে আপনি একজন আদর্শ শিক্ষক হয়ে বেঁচে থাকেন, যেমনটি আপনি আপনার শিক্ষকদের ব্যাপারে বলতে পারেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো দর্শক, এরই সাথে আমরা শেষ করছি আমাদের আজকের ওয়ার্ডস অফ সাকসেস। আমাদের এই পর্বটি নিয়ে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো পরিপূরক মন্তব্য থাকে তাহলে নিঃসংকোচে আমাদেরকে লিখতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আজকের পর্বটি আপনাদের ভালো লাগলে এই সম্পর্কিত আরও একটি পর্ব আছে এখানে, সেটিও দেখে নিতে পারেন। তো আমাদের পরবর্তী পর্ব পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত মেডিটেশন করবেন। আসসালামু আলাইকুম।